১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে। কিন্তু ভারত পাকিস্তান উভয় দেশই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে ভিন্নভাবে দেখে। ভারতের বিভিন্ন বই পুস্তকে এমনকি নাটক সিনেমায় বিষয়টিকে এমনভাবে দেখানো হয় যে ১৯৭১ সালের ভারত পাকিস্তান যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের জন্ম হয়েছে। সে কারণে ভারতীয় সাধারণ জনগণও মনে করে বাংলাদেশের স্বাধীনতা ভারতের দান। পাকিস্তানও এই বর্ণনাকে সমর্থন করে। বাংলাদেশি বাঙালিদের অস্তিত্ব রক্ষার দীর্ঘ সংগ্রাম আর মুক্তিযুদ্ধের তীব্র লড়াইয়ের গৌরব আঞ্চলিক ইতিহাসে চাপা পড়ে গেল কেন এবং ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর ভারত কেন নিজেদের বিজয় হিসেবে দাবি করে সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। ভারত ও পাকিস্তানের জন্মই হয় একে অপরের শত্রু হিসেবে। ব্রিটিশ শাসনের অবসানের সময় তাড়াহুড়ো করে দুই দেশের সীমানা ভাগ করার ফলে সীমান্ত ইস্যুতে দুই দেশের মধ্যে এখনও পর্যন্ত উত্তেজনা বিরাজ করছে। দেশভাগের পরপরই কাশ্মীরকে কেন্দ্র করে ১৯৪৭-৪৮ সালে প্রথম ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়। তখন উভয় পক্ষই কাশ্মীরকে নিজেদের অংশ হিসেবে দাবি করে। সেই যুদ্ধের কোনো স্থায়ী সমাধান হয়নি, বরং কাশ্মীর প্রশ্নটি ভবিষ্যতের জন্য বহু সংঘাতের ভিত্তি হয়ে দাঁড়ায়। পরবর্তীতে ১৯৬৫ সালে আবারও কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তানের দ্বিতীয় যুদ্ধ শুরু হয়। তখন পাকিস্তান সামরিকভাবে কাশ্মীর দখলের চেষ্টা করলেও শেষ পর্যন্ত যুদ্ধ অচলাবস্থায় গিয়ে শেষ হয়। এই দুই যুদ্ধেই মূল দ্বন্দ্ব ছিল সীমান্ত সংঘাত, ভূখণ্ড দখল এবং জাতীয় গৌরবের প্রশ্ন। ভারত পাকিস্তানের তৃতীয় যুদ্ধ শুরু হয় ১৯৭১ সালে। তবে ১৯৭১ সালের যুদ্ধ ছিল অতীতের তুলনায় সম্পূর্ণ আলাদা। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে পূর্ব পাকিস্তানের আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও পশ্চিম পাকিস্তানের সামরিক শাসক গোষ্ঠী ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকৃতি জানায়। এর ফলেই ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী অপারেশন সার্চলাইট শুরু করে, যা দ্রুতই পূর্ব পাকিস্তানে ব্যাপক গণহত্যা ও দমনপীড়নে রূপ নেয়। এই সহিংসতার কারণে কয়েক মাসের মধ্যেই বিপুল পরিমাণ মানুষ জীবন বাঁচাতে সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নেয়। সেই শরণার্থী স্রোত ভারতের জন্য বড় ধরনের চাপ তৈরি করে। ১৯৭১ সালে বাংলাদেশের মানবিক সংকট ভারত প্রথমে কূটনৈতিকভাবে আন্তর্জাতিক মহলে তুলে ধরার চেষ্টা করে। অন্যদিকে ভারত গোপনে মুক্তিবাহিনীকে সহায়তা দিতে থাকে। তখনও ভারত আনুষ্ঠানিকভাবে যুদ্ধে না জড়ালেও দিল্লি থেকে পরোক্ষভাবে যুদ্ধের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করা হয়। তবে পরিস্থিতি চূড়ান্ত মোড় নেয় ১৯৭১ সালের ৩ ডিসেম্বর সন্ধ্যায়। সেদিন পাকিস্তান বিমান বাহিনী হঠাৎ করেই অপারেশন চেঙ্গিজ খান নামে ভারতের পশ্চিম সীমান্তে থাকা ৮টি বিমান ঘাঁটিতে একযোগে হামলা চালায়। পাকিস্তান এই হামলাকে প্রিএম্পটিভ স্ট্রাইক বা সতর্কতামূলক আঘাত হিসেবে দেখালেও ভারত এটিকে সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করে। ওই রাতেই ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জাতির উদ্দেশ্যে ভাষণে ঘোষণা দেন যে পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে। এর পরপরই ভারত আনুষ্ঠানিকভাবে যুদ্ধে প্রবেশ করে এবং পূর্ব ও পশ্চিম দুই ফ্রন্টেই পাকিস্তানের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে। আর এভাবেই আমাদের মুক্তিযুদ্ধ ১৯৭১ সালের ভারত পাকিস্তান যুদ্ধে রূপ নেয়। পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যার ফলে কয়েক মাসের মধ্যেই প্রায় ১ কোটি মানুষ সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নেয়। যদিও এই সংখ্যা নিয়ে বিতর্ক আছে, তবে শরণার্থীর ঢল ভারতের জন্য শুধু মানবিক সংকটের বাইরেও বিশাল অর্থনৈতিক ও নিরাপত্তাজনিত চাপ সৃষ্টি করে। শরণার্থী শিবির পরিচালনা, খাদ্য, চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা রাজ্য কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে। কিন্তু বাংলাদেশি শরণার্থীদের জন্য বিদেশ থেকে আসা বিপুল পরিমাণ আন্তর্জাতিক ত্রাণ সহায়তা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে তৎকালীন ভারতীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। তবে সে সময় মুক্তিবাহিনীর প্রশিক্ষণ, অস্ত্র সরবরাহ, গোয়েন্দা সহায়তা এবং যোগাযোগ ব্যবস্থায় ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে মার্চ থেকে নভেম্বর পর্যন্ত এই সহায়তা ছিল মূলত পরোক্ষ। ভারত তখনও সরাসরি যুদ্ধে নামেনি। ভারত ইচ্ছা করলেই মার্চ বা এপ্রিল মাসে যুদ্ধে নামতে পারত, কিন্তু তারা তা করেনি। এর পেছনে ভারতের বেশ কিছু সামরিক ও কূটনৈতিক সমীকরণ ছিল। বর্ষাকালে পূর্ব পাকিস্তানের জলাভূমি ও নদী নির্ভর যোগাযোগ ব্যবস্থা বড় আকারের সামরিক অভিযানের জন্য অনুপযোগী ছিল। সেই সাথে আন্তর্জাতিক রাজনীতিতে যুক্তরাষ্ট্র ও চীন পাকিস্তানের পক্ষে থাকায় ভারত সতর্ক অবস্থানে থাকতে বাধ্য হয়েছিল। নভেম্বরের শেষে পরিস্থিতি বদলাতে শুরু করলে মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনীর যৌথ প্রস্তুতি সম্পন্ন হয় এবং শীতকালীন আবহাওয়া সামরিক অভিযানের উপযোগী হয়ে ওঠে।
3 ডিসেম্বর পাকিস্তান যখন ভারতের বিমান ঘাঁটিতে হামলা চালায় তখন ভারত এটিকে সরাসরি যুদ্ধের আহ্বান হিসেবে ধরে নেয়। তারপর মুক্তিবাহিনী এবং ভারতীয় সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত মিত্রবাহিনী সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামে। ডিসেম্বরের শুরুতে যখন ভারত আনুষ্ঠানিকভাবে যুদ্ধে প্রবেশ করে তখন পূর্ব পাকিস্তানে অবস্থানরত পাকিস্তানি বাহিনী ইতোমধ্যেই ভিতর থেকে ভেঙে পড়েছিল। মুক্তিযোদ্ধাদের 9 মাসের গেরিলা যুদ্ধ পাকিস্তানিদের যোগাযোগ ব্যবস্থা দুর্বল করে দেয় এবং সেনাদের মনোবল ভেঙে দেয়। এর উপর ভারতীয় সেনাবাহিনী স্থল, আকাশ ও নৌ 3 দিক থেকেই সমন্বিত আক্রমণ শুরু করলে ঢাকাসহ প্রধান শহরগুলো দ্রুত বিচ্ছিন্ন হয়ে পড়ে। তখন পশ্চিম পাকিস্তান থেকে কোনো কার্যকর সামরিক সহায়তা পাঠানো অসম্ভব ছিল, কারণ দুই পাকিস্তানের মাঝে ছিল প্রায় 1600 কিলোমিটার ভারতীয় ভূখণ্ড। আকাশপথে ভারতীয় বিমান বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হওয়ায় পাকিস্তানি বাহিনীর রসদ, অস্ত্র এবং সেনা পাঠানোর কোনো সুযোগ ছিল না। ফলে ঢাকায় অবস্থানরত পাকিস্তানি পূর্বাঞ্চলীয় কমান্ড বুঝতে পারে যে যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো সামরিক সক্ষমতা তাদের আর নেই। এই অবস্থায় পাকিস্তানি বাহিনীর সামনে দুটি পথ খোলা ছিল। এক হলো শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গিয়ে ঢাকা শহরে ব্যাপক গণহত্যা ও ধ্বংস ডেকে আনা, সেই সাথে নিজেদের সৈন্যদেরকেও নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। আর দ্বিতীয় পথ ছিল আত্মসমর্পণ করে সৈন্যদের প্রাণ বাঁচানো। আন্তর্জাতিক যুদ্ধ আইনে একটি সংগঠিত বাহিনীকে যখন সম্পূর্ণভাবে ঘিরে ফেলা হয় এবং তারা যুদ্ধ চালিয়ে যাওয়ার বাস্তব সক্ষমতা হারিয়ে ফেলে তখন আত্মসমর্পণই গ্রহণযোগ্য সামরিক সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হয়। পাকিস্তানি পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল এ কে নিয়াজি সেই বাস্তবতা মেনে নিয়েই 16 ডিসেম্বর ঢাকায় ভারতীয় পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে আত্মসমর্পণের দলিলে সই করে। শেষ পর্যায়ে যেহেতু যুদ্ধটি আন্তর্জাতিকভাবে ভারত পাকিস্তান যুদ্ধ হিসেবে রূপ নিয়েছিল এবং ভারতই পাকিস্তানি সেনাদের চূড়ান্ত সামরিকভাবে পরাজিত ও ঘেরাও করেছিল, তাই সম্পূর্ণ কৃতিত্ব ভারত নিজেদের বলে প্রচার করতে থাকে। তাছাড়া মুক্তিবাহিনী এই যুদ্ধের মূল শক্তি হলেও আন্তর্জাতিক সামরিক প্রোটোকল অনুযায়ী পাকিস্তান ভারতের কাছেই আত্মসমর্পণ করে। 1971 সালের 16 ডিসেম্বর প্রায় 93,000 পাকিস্তানি সেনা ভারতীয় বাহিনীর হাতে বন্দী হয়, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক আত্মসমর্পণ। তাছাড়া ভারত যুদ্ধে নামার মাত্র 13 দিনের মাথায় চূড়ান্ত বিজয় অর্জিত হয়। এই বিষয়গুলো ভারতের জন্য বিরাট গৌরবের বিষয় হয়ে দাঁড়ায়। তাই তারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের অবদান অস্বীকার করে আমাদের বিজয়ের কৃতিত্ব ছিনিয়ে নেয়। সেই সাথে ভারত মনে করে যে তারা পাকিস্তানকে পরাজিত করে বাংলাদেশ নামে একটি নতুন রাষ্ট্রের জন্ম দিয়েছে। যুদ্ধের শেষ অধ্যায়ের দৃশ্যমান বাস্তবতায় বাংলাদেশের মানুষের অবর্ণনীয় ত্যাগ সম্পূর্ণ ম্লান হয়ে যায়। পাকিস্তানও ভারতীয় উপাখ্যানকেই সমর্থন করে। এর পেছনে অবশ্য পাকিস্তানের বেশ কিছু কারণও আছে। যুদ্ধের শুরু থেকেই পাকিস্তান সরকার একে পূর্ণাঙ্গ যুদ্ধ বলতে নারাজ ছিল। তারা বিষয়টিকে নিতান্তই সাধারণ বিদ্রোহ দমন বা সর্বোচ্চ গৃহযুদ্ধ হিসেবে প্রচার করতে চাচ্ছিল। সেই সাথে যুদ্ধের পরাজয়ের পর ভারতীয়দের কাছে আত্মসমর্পণ বরং পাকিস্তানিদের সম্মান বাঁচিয়েছে, কারণ তারা উন্নত সমরাস্ত্রে সুসজ্জিত হয়েও নিরস্ত্র বাঙালিদের কাছে পরাজিত হওয়ার গ্লানি মেনে নিতে পারত না। তাছাড়া মুক্তিযুদ্ধে ভারতের সরাসরি অংশগ্রহণের আগেও পুরো পরিস্থিতিকেই পাকিস্তান ভারতের ষড়যন্ত্র এবং ছায়াযুদ্ধ হিসেবে দেখছিল। তাই শেষ পর্যায়ে যখন ভারত সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে তখন পাকিস্তান বরং ন্যূনতম সম্মানের সাথে সরে পড়ার সুযোগ পায়। ভারতের সহায়তা ছাড়া কি বাংলাদেশের স্বাধীনতা সম্ভব ছিল? এই প্রশ্নে ইতিহাসবিদদের মধ্যে মতভেদ রয়েছে। তবে সকলের বিশ্লেষণ থেকে অন্তত এতটুকু ঐক্যমতে পৌঁছানো যায় যে ভারতের সরাসরি সামরিক হস্তক্ষেপ ছাড়া যুদ্ধটি আরও দীর্ঘায়িত হতো, প্রাণহানি বহুগুণ বাড়ত এবং বাংলাদেশের আন্তর্জাতিক স্বীকৃতি পেতে আরও কিছুটা সময় লাগত। ভারতের সহায়তা সেই রক্তাক্ত ও অনিশ্চিত পথকে সংক্ষিপ্ত করেছে ঠিকই, কিন্তু মুক্তিবাহিনী এবং সাধারণ জনগণই ছিল বাংলাদেশের স্বাধীনতার মূল কারিগর। স্বাধীনতার 53 বছর পরও পাকিস্তানের কাছে বাংলাদেশের ন্যায্য পাওনার হিসাব আজও অমীমাংসিত। একসাথে থাকতেও আমাদের প্রতি বৈষম্য করা হয়েছে এবং দেশ আলাদা হয়ে যাওয়ার পরও পাকিস্তান আমাদের সম্পূর্ণ টাকা আত্মসাৎ করেছে। পাকিস্তানের কাছে বাংলাদেশ কত টাকা পায় এবং সেই টাকা পাকিস্তান আদৌ দিতে পারবে কিনা সে সম্পর্কে জানতে চাইলে কিভাবে এই ভিডিওটি দেখতে পারেন। বর্তমান সময়ে এআই না শিখলে আপনি নিশ্চিতভাবেই পিছিয়ে পড়বেন। যারা নিজে নিজে এআই ব্যবহার শুরু করতে ভয় পাচ্ছেন তারা কিভাবে একাডেমির এআই দক্ষতা কোর্সে ভর্তি হতে পারেন। ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে কোর্সের লিংক দেওয়া আছে।